আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা বইয়ের 5 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। শরীরচর্চা ও সুস্থ জীবন। কাজ 1, শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের ভূমিকা বর্ণনা করো। যদি আমরা এই প্রশ্নটা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা এই পার্ট 4 থেকে আলোচনা শুরু করব। অতিরিক্ত ব্যায়ামের কুফল। অতিরিক্ত ব্যায়ামের কুফল মানে ব্যায়ামেরও একটা মাত্রা আছে, নির্দিষ্ট পরিমাপ আছে। বেশি করলে এটা স্বাস্থ্যের জন্য কী কী ক্ষতিকর হয়ে আনতে পারে, দিকে আনতে পারে, সেই দিকগুলো আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। আমাদের জীবনের সব ধরনের কর্মকাণ্ডেরই একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অধিক পরিমাণে খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের অতিরিক্ত ব্যায়ামও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন বেশি খাবারও আমার স্বাস্থ্যের জন্য ভালো না, আবার অতিরিক্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর আর কি, যেগুলো বলছে। আবার যখন তখন ব্যায়াম করা ঠিক নয়। সকালে বা বিকালে একটি নির্দিষ্ট সময়ে পরিমাণ মতো প্রতিদিন ব্যায়াম করা উচিত। তাহলে কী করতে হবে, যে ব্যায়াম করার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। কি, সকাল অথবা বিকালে একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ব্যায়াম করা উচিত। আবার খাবার গ্রহণের পরে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বয়স ও লিঙ্গ ভেদে ব্যায়াম নির্বাচন করা উচিত। যেমন তাহলে আমরা যে বয়স ও লিঙ্গ ভেদে কী কী ধরনের ব্যায়াম নির্বাচন করতে পারি, সেই নিয়মগুলো আমরা এখন শিখে নিব। খেয়াল করো, শুধু ভারী জিনিস তোলার ব্যায়াম করালে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা বৃদ্ধি চেয়ে বেশি ক্ষতি হবে। শুধু বাড়ি কি জিনিস দেওয়া যাবে না, তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা বৃদ্ধির চেয়ে বেশি কি ক্ষতি হবে। শিশুদের 30 থেকে 40 মিনিটের বেশি ব্যায়াম করালে শরীর ক্লান্ত হয়ে পড়বে। এলোমেলোভাবে ব্যায়াম, যেমন এক হাতের ব্যায়াম, পরে নিচে শুয়ে ব্যায়াম, তারপরে শক্তি বাড়ানোর ব্যায়াম, এভাবে ব্যায়াম না করে ধারাবাহিকভাবে ব্যায়াম অনুশীলন করতে হবে। তা না হলে শরীরের ক্ষতি হবে। শুধু ব্যায়াম করলে হবে না, ব্যায়ামের কিছু নিয়মকানুন আছে, ধারাবাহিকভাবে করতে হবে। গলাফেটে ব্যায়াম পরিত্যাজ্য করতে হবে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে শরীরের কোনো অবস্থায় ব্যায়াম পরিত্যাজ্য, গলাফেটে ব্যায়াম পরিত্যাজ্য মানে গলাফেটে ব্যায়াম করা যাবে না, সেটা বলছে। খাওয়ার পরে ব্যায়াম করলে পেটে ব্যথা অথবা বমি হবে। ব্যায়ামের মধ্যে বিরতি না দিয়ে একাধারে ব্যায়াম করলে শরীর অবশ্যই আসবে। ব্যায়াম করার পূর্বে শরীর গরম, যে শরীর গরম ইংলিশে বলে কি ওয়ার্ম আপ, কি বলে ওয়ার্ম আপ করে নিতে হবে। শরীর গরম না করে ব্যায়াম শুরু করলে মাংসপেশিতে টান পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। প্রথমে সহজ ব্যায়ামগুলোর অনুশীলন করে ক্রমান্বয়ে কঠিনের দিকে যেতে হবে। তা না হলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো পরিশ্রান্ত হয়ে পড়বে। সকালে খালি পেটে ব্যায়াম করা উচিত নয়। খালি পেটে ব্যায়াম করলে বমি বা পেটে ব্যথা শুরু হবে। উল্লিখিত অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো বিবেচনায় রেখে ব্যায়ামের বিষয় নির্ধারণ করতে হবে, তাহলেই শারীরিক উচ্চতা অর্জন করা সম্ভব হবে। আরে আমরা যে 8টা হিংস এখানে আলোচনা করলাম, এগুলো ব্যায়ামের কুফল। পরীক্ষা আসতে পারে ব্যায়ামের কুফল কি, ব্যায়ামের কুফলগুলো লিখো। ঠিক আছে, দেখো এই যে আছে এখানে প্রশ্ন। কাজ 1, ব্যায়াম কি, কখন কিভাবে ব্যায়াম করা উচিত তার একটি তালিকা তৈরি করো। কাজ 2, অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো লিখো এবং দলে বিভক্ত হয়ে আলোচনা করো। দেখো এই যে আমি বলছিলাম এইমাত্র যে 8টা হিংসা আছে, এগুলো কিন্তু 8টা হিংসা কিন্তু অতিরিক্ত ব্যায়ামের কুফল। ঠিক আছে, এই যে 8টা হিংস আছে, এই 8টা হিংস কি অতিরিক্ত ব্যায়ামের কুফল। এগুলো তোমরা ভালো করে মার্ক করে রাখে, এগুলো পড়বো। এই যে দেখো এই একটা, এই একটা, এই একটা, এই 8টা কি ব্যায়ামের কুফল এখানে বলা আছে, যে অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো লিখো। তাহলে 8টা হিংসে অতিরিক্ত ব্যায়ামের কুফল এই যে বলা আছে, দেখো এখানে। ঠিক আছে, এখানে ব্যায়াম কি তাও বলা আছে, অতিরিক্ত ব্যায়ামের কুফলে বলা আছে। তোমরা রিডিং পারলে এগুলো লিখতে পারবা, নিজের মতো করে লিখবে, এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই। ঠিক আছে, একটু ভালোভাবে মনোযোগ সহকারে রিডিং পারবা, তারপরে বুঝে বুঝে লিখবা, তাহলে স্যাররা মার্ক দেবে। যদি আমরা সীমান্ত কাজের
ভিডিও মানে সমাধান পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব। এখন আমরা পার্ট 5 এই সরঞ্জামবিহীন ব্যায়াম নিয়ে আলোচনা করব। দেখো সরঞ্জামবিহীন ব্যায়ামটা কীরকম। আমাদের অনেকের এমন ধারণা রয়েছে যে সরঞ্জাম ছাড়া কোনো ব্যায়াম বা খেলাধুলা করা যায় না। এই ধারণা সঠিক নয়। সরঞ্জাম ছাড়া নানা ধরনের ব্যায়াম করা যায়। সরঞ্জাম ছাড়া ব্যায়ামকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা মুক্ত হস্তে ব্যায়াম বলে। দেখো এখানে প্রশ্ন আসতে পারে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা মুক্ত হস্তে ব্যায়াম কাকে বলে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা যে সরঞ্জাম ছাড়া ব্যায়ামকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা মুক্ত হস্তে ব্যায়াম বলে। লাফালাফি, দৌড়াদৌড়ি, ডিগবাজি, হ্যান্ডস্ট্যান্ড, পিটি বা সমবেত ব্যায়াম। একটা প্রশ্ন হতে পারে আমরা বলি যে পিটি কি? পিটি হলো সমবেত ব্যায়াম। একসাথে অনেক শিক্ষার্থী বা অনেক লোক দ্বারা যে ব্যায়ামটা করা হয় সেটাকে বলে পিটি বা দলবদ্ধ ব্যায়াম বা সমবেত ব্যায়াম। পিটির ইংরেজি শব্দ আর বাংলা বলে সমবেত ব্যায়াম। ঠিক আছে, এসবই সরঞ্জামবিহীন ব্যায়ামের অন্তর্ভুক্ত। সরঞ্জামবিহীন ব্যায়ামের কয়েকটি উদাহরণ হিসেবে দেওয়া হলো। একে প্রশ্ন হতে পারে যে সরঞ্জামবিহীন ব্যায়াম কি বা কাকে বলে বা বলতে কি বুঝো? একটি সরঞ্জামবিহীন ব্যায়ামের নাম লিখো বা কয়েকটি উদাহরণ দাও। ঠিক আছে, এই দেখো যে সরঞ্জামবিহীন কয়েকটি ব্যায়ামের উদাহরণ হিসেবে দেওয়া হলো। 1 নম্বরে কি? দম। খেলাধুলা করতে হলে দমের প্রয়োজন হয়। দম বা শারীরিক সহনশীলতা না থাকলে কোনো খেলাধুলায় সফলতা অর্জন করা যায় না। দম না থাকলে শরীরে শক্তি পাওয়া যায় না, ফলে তখন কোনো খেলা ঠিকভাবে অনুশীলন করা যায় না। যেমন অনবরত হাঁটলে বা একটানা দৌড়ালে দম বৃদ্ধি পায়। প্রশ্ন আসতে পারে যে দম বৃদ্ধি পায় কীভাবে? এই যে অনবরত হাঁটলে বা একটানা দৌড়ালে দম বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা একটা এমসিকিউ বা শুরুতে আসতে পারে যে দম বৃদ্ধি পায় কীভাবে বা দম বৃদ্ধি পাওয়ার উপায় কী? অনবরত হাঁটলে বা একটানা দৌড়ালে দম বৃদ্ধি পায়। ঠিক আছে, দম বৃদ্ধির জন্য নিচের ব্যায়ামের অনুশীলন করতে হবে। দম বৃদ্ধির ব্যায়ামের জন্য কী কাজটা করতে হবে বা কী অনুশীলন করতে হবে আমরা এখন জানবো। 1 ঘন্টা দীর্ঘগতিতে দৌড়াতে হবে। দৌড়ের মাঝে কোনো বিরতি থাকবে না। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে যে দম বৃদ্ধির নিয়মগুলো লিখো বা দম বৃদ্ধি কীভাবে করা যায় সেই নিয়মগুলো লিখো। এই যে প্রথমে কি 1 ঘন্টা দীর্ঘগতিতে দৌড়াতে হবে, দৌড়ের মাঝে কোনো বিরতি থাকবে না। আবার কি একটানা দ্রুত হাঁটতে হবে, কখনো থামা যাবে না, এতে দম বৃদ্ধি পাবে। তারপরে উঁচু নিচু জায়গায় ওপর দিয়ে দৌড়াতে হবে। অবশ্যই খেলোয়াড়দের বয়স ও সামর্থ্য অনুযায়ী সময় নির্ধারণ করে দিতে হবে। এভাবে বিভিন্ন ধরনের ব্যায়াম করলে খেলোয়াড়দের দম বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে দম বৃদ্ধি পাওয়ার নিয়মগুলো লিখো। তাহলে তোমাদের কি আছে? 3টা নিয়ম আছে, এগুলা দম বৃদ্ধি পাওয়ার নিয়ম। ঠিক আছে, বা দম বৃদ্ধি পাওয়ার কৌশল। আবার আছে কি 2 নম্বরে কজি ও কোমরের ব্যায়াম। কজি ও কোমরের ব্যায়ামটা কেমন আমরা এখন দেখে নিব। র্যাকেট জাতীয় খেলাধুলার জন্য কজির শক্তি বেশি প্রয়োজন, যেমন টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি ইত্যাদি। ক্রিকেট বল ব্যাটে লাগার সাথে সাথে কজির মোচড়ে যে কোনো দিকে বল পাঠানো যায়। ব্যাডমিন্টন খেলায় ক্যাচ করার সময় কজির শক্তি বেশি হলে ক্যাচ বা স্ল্যাশ সফল হয়। বিভিন্নভাবে হাত ঘুরিয়ে কজির ব্যায়াম করা যায়। কজির ব্যায়াম কীভাবে করা যায়? বিভিন্নভাবে হাত ঘুরিয়ে কজির ব্যায়াম করা যায়। একটা প্রশ্ন আছে। ঠিক আছে, মাটিতে 2 হাত রেখে শরীরের উপরে নিচে তুললেও কজি তথা হাতের শক্তি বাড়ে। 3 হাত পুশ আপ ও কজির শক্তি বাড়াতে সাহায্য করে। কোমরের ব্যায়াম করতে হলে শরীর বিভিন্নভাবে অর্থাৎ ডানে বামে ঘুরিয়ে কোমরের ব্যায়াম করতে হয়। কী করতে হয়? শরীরকে ডানে বামে ঘুরিয়ে কোমরের ব্যায়াম করতে হয়, খেয়াল রাখতে হবে। পিঠে কাউকে তুলে নিয়ে শরীর আপ ডাউন করলেও কোমরের শক্তি বাড়ে। এভাবে ব্যায়াম করে কজি ও কোমরের শক্তি বৃদ্ধি করা যায়। ঠিক আছে, কজি ও কোমরের শক্তি বৃদ্ধি করার নিয়মগুলো লেখো। এগুলো লেখলে উত্তর শেষ। আমরা কোনো নিয়ে আলোচনা করব
এই যে 3 নম্বরে কুনি ভেঙে বসে ব্যায়ামটা কীভাবে করতে হয় সেটা ধারণ রাখো। মাটিতে পাশ সামনে সোজা রেখে বসতে হবে। হাত দুটি শরীরের দুপাশে মাটির উপর থাকবে। এরপর হাতের উপর ভর দিয়ে শরীরের উপরে তুলতে ও নামাতে হবে। শরীরের উপরে নিচে ওঠা নামা করার সময় পা দুটো একত্র ও সোজা থাকবে। কাজ 1, সরঞ্জামবিহীন ব্যায়াম বলতে তোমরা কি বুঝো? আলোচনা করেছি, তোমরা উপর দিকে চায়াসা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। কাজ 2, দুটি সরঞ্জামবিহীন ব্যায়াম প্রদর্শন করো। এর উপর আলোচনা করা আছে, সেখান থেকে লিখলেও চলবে। যদি আমরা এই সমস্ত কাজের সমাধান পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব। পার্ট 6, সরঞ্জাম সহ ব্যায়াম। এবার আমরা সরঞ্জাম সহ ব্যায়াম কি সেটা জানবো। দেখো, সরঞ্জাম নিয়ে যে ব্যায়াম করা হয় তাকে সরঞ্জাম সহ ব্যায়াম বলে। দেখো, সরঞ্জাম নিয়ে যে ব্যায়াম করা হয় তাকে সরঞ্জাম সহ ব্যায়াম বলে। ঠিক আছে? সরঞ্জাম বিভিন্ন ধরনের হতে পারে, তবে খেলাধুলার সরঞ্জাম থেকে ব্যায়ামের সরঞ্জাম ভিন্ন। যেমন স্কিপিং রোপ, রোমান রিং, ফ্রিজবি ইত্যাদি। স্কিপিং রোপের মাধ্যমে যে ব্যায়াম করা অর্থাৎ লাফানো হয় তাকে স্কিপিং বলে। তাহলে স্কিপিং কি? এটা ব্যায়ামের একটা কৌশল বা নিয়ম। স্কিপিং রোপের মাধ্যমে যে ব্যায়াম করা হয় বা লাফানো হয় তাকে স্কিপিং বলে। নানাভাবে স্কিপিং করা যায়। 5 নম্বরে 8-10 জন এক লাইনে দাঁড়িয়ে স্কিপিং করতে করতে দৌড়িয়ে সামনে যাবে, ফিরে আসবে। খ নম্বরে এক জায়গায় দাঁড়িয়ে স্কিপিং করা যায়। একটানা 5 মিনিট সবাই স্ব জায়গায় দাঁড়িয়েও স্কিপিং করবে। গ নম্বরে আবার 6টি স্কিপিং রোপ 10 ফুট অন্তর অন্তর দু মাথা টেনে ধরলো আর কি। প্রথমটি 2 ফুট উঁচুতে, পরটি 3 ফুট উঁচুতে, এভাবে পরপর স্কিপিং রোপ ধরতে হবে। সেক্ষেত্রে ফাইলে দাঁড়াবে। ফাইলে মানে কি? লাইনে দাঁড়াবে। একজন করে দৌড়ে প্রথমটির ওপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে এবং পরটি নিচ দিয়ে এভাবে স্কিপিং রোপ অতিক্রম করতে হবে। যে অল্প সময়ে স্কিপিং রোপগুলো ক্রস করে ফিরে আসতে পারবে তার শক্তি ও শরীরের নমনীয়তা ভালো বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু ছিল। চমৎকার একটা ক্লাস। এর ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রশ্নগুলোর সমাধানও আছে। তোমরা সুন্দরভাবে ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।